হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি বাংলা ক্লাস 9-এর একটি গল্প পড়ে তোমাদের শোনাবো এবং তার লাইন টু লাইন ব্যাখ্যা করব। গল্পটির নাম ধীবর বৃত্তান্ত, লিখেছেন কালিদাস। প্রথমে আমরা দেখছি মহর্ষি কর্ণের তপবন, যেইখানে শকুন্তলা, যিনি ছিল মহর্ষি কর্ণের একজন পালিতা কন্যা, যাকে মহর্ষি কর্ণ তপবনে কুড়িয়ে পেয়েছিলেন এবং তাকে মানুষ করেছিলেন। এবং পরবর্তীকালে যখন সে বড় হয় তখন একবার মহর্ষি কর্ণের তপবনে অনুপস্থিতিতে শকুন্তলার সঙ্গে রাজা দুষ্মন্তের গান্ধমতে বিয়ে হয়। রাজা দুষ্মন্ত বনে শিকার করতে এসেছিলেন, সেখানে তিনি শকুন্তলাকে দেখতে পান এবং তাকে তার বিবাহ করার বাসনা জাগে এবং দুজনে একে অপরকে ভালোবেসে তারা গান্ধমতে বিবাহ করেন। কিন্তু দীর্ঘ সময়ের পরও শকুন্তলার খোঁজ দিতে কোনো দূত তপবনে এলো না। এবার রাজা দুষ্মন্ত তো শকুন্তলার সঙ্গে বিবাহ করে তার রাজপাটে ফিরে গেছেন, শকুন্তলা সেই তপবনেই রয়ে গেছেন। কিন্তু দীর্ঘ সময়ের পরও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত আর আসেনি। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। শকুন্তলা তার টের না পাওয়ায় কবি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন। শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন এবং সেই সময় যে দুর্বাসা মুনি এসেছেন তার খেয়ালই ছিল না, তাই জন্য তাকে সে কোনো আপ্যায়ন করেনি। এটাতে সে খুব অপমানিত বোধ করলো, তাই তাকে কি করলো, অভিশাপ দিল। যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন যদি দেখাতে পারে তবে সাপের প্রভাব দূর হবে। অর্থাৎ নিদর্শন যদি কিছু দেখাতে পারে তাহলে আর সাপ থাকবে না। দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করলেন সেই আংটিই হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। অর্থাৎ রাজা দুষ্মন্ত যাওয়ার সময় একটি আংটি শকুন্তলার হাতে দিয়েছিলেন এবং সখীরা ভাবলেন তাহলে এই আংটিটায় তাহলে চিহ্ন হবে। মহর্ষিগণ্য তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। দুষ্মন্ত সমীপে উপস্থিত হলেন, তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। এদিকে শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। তাহলে আমরা কি দেখছি না, এখানে শকুন্তলা যখন পতিগৃহে এলো তখন দুষ্মন্ত কিন্তু ওই যে সাপের প্রভাব, দুর্বাসা মুনি যে সাপ দিয়েছিলেন সেই সাপের প্রভাবের ফলে রাজা দুষ্মন্ত আর শকুন্তলাকে চিনতে পারলেন না। এদিক যে হাতে যে স্মারক চিহ্নটি ছিল, যে একটি আংটি ছিল, সেই আংটিটি কিন্তু ইতিমধ্যে শচীতীর্থে হারিয়ে গেছে। এটা কিন্তু শকুন্তলা জানেও না এবং সেটা সে যখন খুঁজতে যায় তখন সে দেখে তার হাতে আংটিটিও নেই। এবার নাটকের দৃশ্যে দেখা যাচ্ছে যে নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষী প্রবেশ করছে। দুই রক্ষী তাড়না করে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি? পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ করিনি। প্রথম রক্ষী, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? পুরুষ, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। দ্বিতীয় রক্ষী, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জানতে চেয়েছি? শ্যালক, সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। দুই রক্ষী, তা আপনি যা আদেশ করবেন। বল দেখি কি বলছিলি? পুরুষ, আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। শ্যালক হেসে, তা তো জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। পুরুষ, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞ পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। অর্থাৎ এখানে জেলে তার যে বৃত্তি নিয়ে তাকে যে নিন্দা বা তাকে যে অপমান করা হচ্ছিল সেটা সে সহ্য করেনি এবং সে কিন্তু তার জবাব দিয়েছে
এবার শ্যালক কি বলছে, তারপর পুরুষ, একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্ত ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। অর্থাৎ পুরুষ তখন পুরো ঘটনাটার বিবরণ দিল, যে সে কীভাবে রুই মাছ ধরতে গিয়ে মাছের পেট থেকে আংটিটা পেয়েছিল, এটা পুরোপুরি তখন তাদেরকে জানিয়ে দিল। এরপর শ্যালক বললেন, জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতেই যাই। তখন দুই রক্ষী বলল, তবে তাই হোক, চল রে গাঁট কাটা। সবাই এগিয়ে চললেন। শ্যালক, সূচক, সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। যাক, এই কথাগুলি বলে শ্যালক মহারাজের কাছে চলে গেলেন। তখন দুই রক্ষী বলেন, আপনি প্রবেশ করুন, মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। রাজশ্যালক বেরিয়ে গেলেন। প্রথম রক্ষী, আমাদের প্রভুর দেখছি খুব বিলম্ব হচ্ছে। দ্বিতীয় রক্ষী, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। প্রথম রক্ষী, জানুক, একে মারার আগে ফুলের মালা পরানো হবে, তা গাঁথতে আমার হাত দুটো নিষ্পিস করছে। সে জেলেকে দেখিয়ে বলল যে ওকে মারার আগে একটা ফুলের মালা পরাতে হবে। পুরুষ, মহাশয়, বিনা দোষে আমাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন, হয় তোকে এখনই শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। রাজশ্যালক প্রবেশ করে। শ্যালক, সূচক, এই জেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। সূচক, তা প্রভু যা আদেশ করেন। দ্বিতীয় রক্ষী, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, জেলের হাতের বাঁধন খুলে দিল। পুরুষ, শ্যালককে প্রমাণ করে, প্রভু, আজ আমার সংসার চলবে কিভাবে? শ্যালক বললেন, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন। জেলেকে টাকা দিলেন। পুরুষ প্রণাম করে গ্রহণ করে, প্রভু, অনুগৃহীত হলাম। সূচক, এ কি যাতা অনুগ্রহ, এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। জানু, হুজুর, যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে যে আংটিটা রাজার খুব প্রিয় ছিল। শ্যালক, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে খুব মূল্যবান মনে হয়েছে। এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। সূচক, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানুক, তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন, জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। পুরুষ, জেলে, মহাশয়, এই পারিতোষিকের অর্ধেক আপনার ফুলের দাম হিসাবে দিচ্ছি। জানুক, এটা তুমি ঠিকই বলেছ। শ্যালক, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।